করছি সকলেই খুব ভালো আছো। আজকের প্রোগ্রামটিতে আমরা এভারেজ বা গড় নির্ণয় করার যে ফর্মুলাটা রয়েছে সেটা সি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রোগ্রাম করার চেষ্টা করব। তো আমরা প্রথমে ভেরিয়েবল গুলো নিয়ে নিই। আমরা ৩টা ভেরিয়েবল নিই, ৩টা সংখ্যায় আপাতত এভারেজ নির্ণয় করি। তো আমরা ৩টা ভেরিয়েবল নিয়ে নেই হচ্ছে a, তারপর হচ্ছে কমা b, তারপর হচ্ছে কমা c। এবং এই ভেরিয়েবল গুলো আমাদের রাখতে হবে কোন একটা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে, সেটা নাম হচ্ছে সাম। তো সেটা আমরা সামটাকে যদি ইন্টিজার হিসেবে, আমরা যদি ৩টা সংখ্যা ইন্টিজার হিসেবে নেই তাহলে ৩টা সংখ্যার যোগফলও কি হবে? ইন্টিজারই হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগফল সবসময় পূর্ণ সংখ্যাই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে এখানে সাম নিতে পারি। আর যদি আমরা দশমিক সংখ্যা নেই সেই ক্ষেত্রে আমরা দশমিকও সেখানে নিব, কিন্তু কনফ্লিক্টটা হবে পরে, আমরা এখন এটা বলছি না, যে পরবর্তীতে আমরা একটু প্রবলেম দেখব। তো আমরা প্রিন্টএফ হিসাবে আমরা প্রোগ্রামটাকে এখন একটু সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আগের মতো কোনো রকমে ঘষা মাজা প্রোগ্রাম না, আমরা একটু ইউজারকে কিছু কথাবার্তা যাতে বলতে চাই। ইন্টার 3 integer number, integer value আমরা লিখতে পারি ভ্যালুস। সো আমরা ইউজারকে বলতেছি যে ৩টা ইন্টিজার বা ৩টা পূর্ণ সংখ্যা এখানে প্রদর্শন করার জন্য, এবং আমরা \n দিয়ে নিউ লাইন সবসময় এখন থেকে প্রিন্টএফ এর মধ্যে দিয়ে দিব। কমাটা বাইরে যাবে। এরপর হচ্ছে আমাদের স্ক্যানএফ, যেহেতু ৩টাকে আমাদের স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট হিসাবে নিতে হবে, তাহলে স্ক্যানএফ এর লেখার স্টাইলটাও অনেকটাই প্রিন্টএফ এর মতো। তো আমরা ৩টাই যেহেতু কি হিসাবে ইনপুট নেবে, ৩টাই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হিসাবে ইনপুট নেবে, তাহলে %d and %d। এরপরে হচ্ছে আমাদের a, b, c। ওকে ফাইন, কিন্তু আমরা এখানে একটা ভুল করেছি। সেই ভুলটা অবশ্যই তোমাদের বোঝা উচিত, যে আমাদের স্ক্যানএফ এর ভিতরে কি করতে হবে? এম্পারসেন্ট দিয়ে দিতে হবে, আদারওয়াইজ আমাদের প্রোগ্রাম কাজ করবে না। কেন কাজ করবে না সেটা আমরা যখন পয়েন্টার পড়বো তখন আমরা আলোচনা করব। এখন এটা আলোচনা করলে অনেক জটিল বিষয় মাথার উপর দিয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের এভারেজ নির্ণয় করা। তো গড় সাধারণত দশমিকই হয়ে থাকে, গড় খুব কম ক্ষেত্রেই পূর্ণ সংখ্যা হয়। তুমি ক্যালকুলেট করে দেখো, যে কোনো র্যান্ডম ৩টা সংখ্যা নিয়ে গড় করবা, তাহলে দেখবো অধিকাংশ ক্ষেত্রে যেহেতু গড় ভাগ করে করতে হয়, সেই ক্ষেত্রে এটা ফ্লোট হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই জন্য আমরা এভারেজ বা এভিজি হিসাবে এটাকে নিলাম, এটাকে আমরা ফ্লোট হিসাবেই রেখে দিলাম। ওকে ফাইন। এবার গড় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাকে সাম নির্ণয় করতে হবে, আগে যোগফল নির্ণয় করতে হবে। তো সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস c। ওকে ফাইন। এবং আমরা জানি এভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড যতগুলো সংখ্যা। তো আমাদের এখানে ৩টা সংখ্যা আছে, তাহলে 3। ওকে ফাইন। এখন আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা জানি যে প্রিন্ট এফ এটা। এরপর ভিতরে হচ্ছে আমরা ইনভার্টেড কমা, দুঃখিত আমি ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে কমার ভিতরে যেহেতু আমরা এভারেজ প্রিন্ট করছি, তাহলে আমরা এভিজি লিখে দিতে পারি, এভিজি ক্যাপিটাল। এখানে আমি যেটাই লিখি সমস্যা নেই, যেহেতু ইনভার্টেড করা আছে। দেন এভারেজটা যেহেতু ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা %f দিলাম এবং কমা, তারপর হচ্ছে আমরা এফটা কার সেটাকে রেফারেন্স করে দেয়া, তাহলে সেটার ক্ষেত্রে আমরা এভারেজ হিসাবে এফ নিয়েছি। সো ফার সো গুড, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এটাকে বিল্ট এন্ড প্রিন্ট করি, তাহলে বলছে ইন্টার 3 ইন্টিজার ভ্যালুস। তো আমরা একটা হচ্ছে 8, ইন্টার 5, ইন্টার 9। তো 3টা নাম্বার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 7, কিন্তু আসলে কি 7 হওয়ার কথা? আমরা যদি 3টাকে যোগ করি তারপরে ভাগ করি, আমরা যদি ক্যালকুলেটরে একটু হিসাব করার চেষ্টা করি, যে আমরা এখানে ক্যালকুলেটরটা নিয়ে আসলাম, আমরা নিয়ে আসার পরে 8, তারপর হচ্ছে যোগ 5 যোগ 9, 22, এবং এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি
তাহলে 7.33 আসার কথা, কিন্তু আমাদের এখানে মূলত 7 আসতেছে। তো कुछ तो গড়বড় এখানে আছে। তো গড়বড়টা কি আমরা পিছনের কয়েক পর্বেই কিন্তু বলে আসতেছি, ফ্লোটিং এবং ইন্টিজারের ক্যালকুলেশন যখন করতে হয় তখন খুব সাবধান থাকতে হবে। তো এখানে ৩ সামটা হচ্ছে একটা সংখ্যা না, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কারণ ৩ টা পূর্ণ সংখ্যার যোগফল কি হয়? পূর্ণ সংখ্যা হয়। সেটা ঠিক আছে। কিন্তু যখন আমরা সামটাকে পূর্ণ সংখ্যা এখানে দিচ্ছি এবং এই ৩ টা সংখ্যার যোগফলও একটা পূর্ণ সংখ্যা 22 আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে। সেটা গিয়ে ৩ এর সাথে যখন ভাগ তৈরি করছে, তখন এভারেজটাকে সে কি করছে? পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সামটাকে হয়তোবা এভারেজে ফ্লোটিং পয়েন্টে নিয়ে আসতে হবে এভারেজের সাথে, অথবা সামটাকে কনভার্ট করতে হবে। তো এখানে ২ ভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এই ধরনের যে প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমটাকে ২ ভাবে সলভ করতে পারি। ইজি সলিউশন হচ্ছে আমরা এখান থেকে সামটাকে নিয়ে আসবো। এখান থেকে সামটাকে নিয়ে এসে আমরা এভারেজের সাথে দিয়ে দিব। তাহলে সামটা কি হয়ে গেল? একটা দশমিক সংখ্যা হয়ে গেল। সুতরাং এখন এখানে পূর্ণ সংখ্যা যোগফল করার পরে যখন সামের মধ্যে চলে যাবে, তখন সেটা দশমিক সংখ্যা হিসাবে চলে যাবে। অর্থাৎ এখানে আমরা যদি আ আসে সাম হিসাবে আমরা যদি কমেন্ট করি যে এখানে যদি 22 আসে, তখন সেটা কি করবে? 22.00 তে কনভার্ট করে ফেলবে অ্যাকচুয়ালি ৬ টা 0। তাহলে সামটাকে অটোমেটিক কনভার্ট করে নিয়ে যাবে দশমিক সংখ্যায়। আর যখন দশমিক সংখ্যার সাথে সামটা দশমিক থাকবে আর 3 এখানে ভাগ করবে এবং এটা এভারেজের মধ্যে নিয়ে যাবে। তাহলে এটাও একটা দশমিক সংখ্যা এবং এটাও একটা দশমিক সংখ্যা। তখন আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। সুতরাং এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, রান করার পর আমরা যদি হচ্ছে 7 এন্টার দিলাম, এরপরে দিলাম 9 এন্টার দিলাম। তো আমরা এমন একটা সংখ্যা নিব যাতে করে গড় করার পর দশমিক থাকে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেছে 17। তো আমরা এর সাথে হচ্ছে দিলাম 5। তো আমরা দেখতে পাচ্ছি যে 7.33। দশমিকের পরে কিছু আসা মানে আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি ঠিক আছে আমরা অ্যাজিউম করতে পারি। তারপরে ক্যালকুলেটরটা চেক করে দেখতে পারো তোমরা। তো এখন বিষয়টা হচ্ছে আমরা ভেরিয়েবলের ধরন চেঞ্জ করে একভাবে সলভ করতে পারি। কিন্তু সবসময় প্রোগ্রামটা এখানে আমাদের ৪-৫ টা ভেরিয়েবল, যার কারণে ইজিলি আমরা ভেরিয়েবলের ধরন চেঞ্জ করতে পারি। কিন্তু যখন একটা প্রোগ্রাম অনেক বড় থাকবে, হাজার, হাজার ভেরিয়েবল থাকবে, তখন আসলে ভেরিয়েবলের ধরন চেঞ্জ করাটা পসিবল না। তখন অনেকগুলো প্রোগ্রামার যখন একসাথে কাজ করে, কেউ ভেরিয়েবল নিয়ে কাজ করবে, কেউ ক্যালকুলেশন নিয়ে কাজ করবে। তো তখন তুমি যে ভেরিয়েবল নিয়ে কাজ করতেছে তাকে তুমি ভেরিয়েবল নিশ্চিত করে দিতে পারো না যে তোমাকে এই ভেরিয়েবল নিতে হবে। সে যেকোনো ধরনের ভেরিয়েবল নিতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা আগের মতোই রেখে দিই। আমরা ভেরিয়েবল কে কি নিয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা এরকমভাবে রেখে দিলাম। কিন্তু আমরা ক্যালকুলেশনটাকে এমনভাবে করব যাতে করে ভেরিয়েবল যদি সে ইন্টিজার হিসেবেও সামকে ডিক্লেয়ার করে অথবা ফ্লোট হিসেবেও ডিক্লেয়ার করে, আমার সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবং সে যদি a, b এগুলাকেও ইন্টিজার বা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করে, আমার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার সামটাকে কনভার্ট করে ফেলতে হবে। তো সামটাকে কনভার্ট করার জন্য সামের আগে আমি কিসে কনভার্ট করতে চাই সেটা বলে দিতে হবে। তো আমি বলে দিলাম যে সামটাকে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করো, তারপরে ৩ দিয়ে ভাগ করো। এটা যখন আমি বলে দিচ্ছি, তখন আমার এখানে সামটা যদি ফ্লোটিং পয়েন্ট থাকে অথবা পূর্ণ সংখ্যা থাকে, আমার সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এবং এবিসিও যদি আমার ফ্লোটিং পয়েন্ট থাকে বা ফ্লোটিং পয়েন্ট না থাকে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ আমার সাম এভারেজ দরকার। এভারেজের সাথে যে ক্যালকুলেশন হচ্ছে, সেই ক্যালকুলেশনটা যাতে ঠিক থাকে। তো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, রান করার পর আমরা দিলাম হচ্ছে 7, 7 এবং 8। তাহলে আমাদের আসতেছে 22 এবং ৩ দিয়ে ভাগ করলে 7.33 চলে আসতেছে। কিন্তু আরো একটা বিষয় হচ্ছে, এই যেরকম 3, 3, 3 অনেকগুলো 3, এগুলো আসলে আমাদের প্রয়োজন নাই। আমরা দশমিকের পরে সর্বোচ্চ ২ সংখ্যা বা ৩ সংখ্যা পর্যন্ত মান নিয়ে থাকি। তো আমরা এই যে অটোমেটিক্যালি দশমিকের পরে ৬ টা অঙ্ক বা ৬ অঙ্কের যে মানটা এসে থাকে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাকে করতে হবে দশমিক দিতে হবে f এর আগে, এবং আমি কতগুলো অঙ্ক চাই। আমি যদি দশমিকের পরে ২ অঙ্ক চাই তাহলে ২ দিব, ৩ অঙ্ক চাই তাহলে ৩ দিব, ৪ অঙ্ক চাই তাহলে ৪ দিব। তাহলে আমরা যদি দশমিকের পরে ২ অঙ্ক চাই, তাহলে দশমিকের পরে ২ অঙ্কের জন্য ২ দিলাম।
2 দেওয়ার পরে তাহলে কি হবে? আমাদের যে দশমিকের পরে যে 7.333 এগুলো আসতেছিল সেই ক্ষেত্রে ২ টা অঙ্ক আসবে, 7.33 আসবে। তো আমরা এটাকে যদি আবার রান করি, রান করার পর আমরা হচ্ছে 8 দিলাম ইনটু 7 ইনটু 9 দিলাম। সরি 9 না দিয়ে আমরা 10 দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে 8.33 আসতেছে। সুতরাং আমরা এখানে ২ টা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমাদের ফ্লোট এবং ইন্টিজারের সংখ্যার মধ্যে যে প্রবলেম গুলো ছিল সেটাকে সলভ করার ২ টা ওয়ে, এবং দশমিক সংখ্যার যে আ দশমিকের পরে যে সংখ্যাগুলো এসে থাকে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ আমরা করব। আমরা এটাকে চাইলে আরো বাড়াইতে পারি। আমরা যদি আরো বেশি সংখ্যা চাই, অর্থাৎ আমরা দশমিকের পরে ৮ ঘর পর্যন্ত চাই, অথবা দশমিকের পরে আমরা ১০ ঘর পর্যন্ত চাই। সেই ক্ষেত্রে আমাদের কি দরকার? তো আমরা প্রোগ্রামটাকে আবার রান করি। রান করার পর আমরা হচ্ছে দিলাম 8, 6, এরপর 11। তো আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে ৮ ঘর পর্যন্ত চলে এসেছে। তো এইভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আশা করি তোমাদের কাছে প্রোগ্রামটা ভালো লেগেছে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ভালো থাকো। দেখা হবে আগামী পর্বে।